বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নিয়ন্ত্রণে জঙ্গিবাদ তবুও শঙ্কা। আর এই বিষয়টা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট প্রধান ডিএমপি, এবং নূর খান, মানবাধিকার কর্মী। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনার শুরুতে আমি শ্রদ্ধা জানাচ্ছি ৮ বছর আগে গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলায় শহীদদের প্রতি। সেই রাতে 2 পুলিশ কর্মকর্তা সহ শহীদ হয়েছিলেন 22 জন। তারপর জঙ্গি বিরোধী বেশ কয়েকটি অভিযানে মারা যায় অর্ধশতাধিক জঙ্গি সদস্য। সেই ঘটনার পর ওই হামলার মতো পরিস্থিতি এখন পর্যন্ত দেখতে পায়নি দেশবাসী। তবে এখনও মাঝে মধ্যে কিছু তৎপরতা দেখা যায় জঙ্গি দলগুলোর। আলোচনার শুরুতে আমি কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান, তার কাছে যাব। আসাদ ভাই, আপনারা বলা হয় যে হোলি আর্টিজানের ঘটনাটি হচ্ছে গিয়ে টার্নিং পয়েন্ট বাংলাদেশ জঙ্গিবাদ, জঙ্গি দমন, জঙ্গি নিয়ন্ত্রণ, যেভাবে আমরা বলি না কেন। তারপর থেকে আপনারা জঙ্গি বিরোধী বেশ কিছু অভিযান পরিচালনা করেছেন, জঙ্গি সংগঠন আপনারা আইডেন্টিফাই করেছেন। নতুন জঙ্গি সংগঠন কদিন আগে ছিল পাহাড়ে, সেখানে আপনারা অভিযান পরিচালনা করেছেন। তবে আপনারা এই কথাটি এখন প্রায় বলে থাকেন যে তাদের সেই হামলার যে সক্ষমতা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে তাদের যে এই বড় ধরনের হামলার যে সক্ষমতা নেই, সেটা আসলে আপনারা কিভাবে বলেন বা কিসের ভিত্তিতে আসলে সেটা আপনারা বলতে পারছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে 1 জুলাই, আজ থেকে 8 বছর আগে 2016 সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, আপনারা জানেন। এবং সেই জঙ্গি হামলায় সশস্ত্র জঙ্গিদের হাতে 2 জন পুলিশ কর্মকর্তা সহ 22 জন শহীদ হয়েছিলেন। আমি শুরুতেই সেই জঙ্গি হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনারা জানেন যে হোলি আর্টিজানের হামলার পরে ইমিডিয়েট পরে কয়েকদিন পরে শোলাকিয়াতে একটি হামলার ঘটনা ঘটেছিল। ঈদ জামাতে হামলার চেষ্টা করা হয়েছিল। এরপরে কিন্তু আমরা যদি একদম মোদ্দা কথায় বলি, তাহলে সন্ত্রাসী কোনো হামলার ঘটনা, বড় কোনো হামলার ঘটনা ঘটে নাই। 2-একটা বিচ্ছিন্ন চেষ্টা হয়েছিল, ছোটখাটো চেষ্টা হয়েছিল। এর কারণ হচ্ছে সন্ত্রাসীদের বা উগ্রবাদী সংগঠনের নেটওয়ার্ক ভেঙে দেওয়া। আপনারা জানেন এই ঘটনার পরপরেই সিডিডিসি দেশব্যাপী সাঁড়াশি অভিযান পরিচালনা করে। আমি আমার নিজের প্রসঙ্গ একটু বলি। ওই সময় আমি বগুড়া জেলার পুলিশ সুপার ছিলাম হোলি আর্টিজানের হামলার সময়, এবং আমি এই হামলার সাথে জড়িত যারা এখন সাজা ভোগ করতেছে তাদের বেশ কয়েকজনকে আমরা আমাদের টিম, বগুড়া জেলার টিম সিডিডিসিকে গ্রেপ্তারে সহায়তা করেছিলাম। বলা যায় যে আমরাই প্রথম তাদেরকে শনাক্ত করেছি বগুড়া জেলা থেকে। এরপরে সারা দেশব্যাপী অভিযান পরিচালনা করা হয়েছে এবং তাদের আস্তানা খুঁজে বের করে সেই আস্তানায় অভিযান চালানো হয়েছে, আপনারা দেখেছেন। এবং আমরা বলতে পারি ওই সময় যেই সংগঠনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নৃশংসতম জঙ্গি সংগঠন বলা হয়ে থাকে 90 জেএমবিকে, যারা হোলি আর্টিজানের হামলা পরিচালনা করেছিল, সেই সংগঠনটির সকল শীর্ষ জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী যারা ছিল তাদের সকলকেই শনাক্ত করা হয়েছিল। তাদেরকে আইদার পুলিশি অভিযানে তারা মারা গিয়েছে, নিহত হয়েছে, অথবা তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এভাবে গ্রেপ্তার করতে করতে তাদের সকল নেটওয়ার্ককে বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। এর মাধ্যমে তারা বিভিন্ন সময় তাদের আস্তানা পরিবর্তন করেছে। ইন্টেল-লেড পুলিশিংয়ের মাধ্যমে তাদের সকল আস্তানা খুঁজে বের করে তাদের সাংগঠনিক যে ভিত্তি, সাংগঠনিক যে নেটওয়ার্ক ছিল সারা দেশব্যাপী, সেই সকল নেটওয়ার্ককে আমরা বিধ্বস্ত করে দিতে সক্ষম হয়েছি। বাট তারপরেও যেহেতু এটা একটা আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার, আমরা যদি বলি যে জঙ্গিবাদ কিন্তু একটা শুধু অস্ত্রের বিরুদ্ধে বা সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ, ব্যাটেল এগেইনস্ট আর্মস অ্যান্ড আইডিওলজি।
দুইটার বিরুদ্ধেই কিন্তু আমাদের যুদ্ধ করতে হয়। যেহেতু আইডিওলজি কখনো মারা যায় না, একদম শেষ ব্যক্তি পর্যন্ত যখন এই আইডিওলজি যদি ধারণ করে, তাহলে সে এই আইডিওলজিকে বাস্তবায়ন করার জন্য সে প্রচেষ্টা নিবে। এই কারণেই আমরা বলি যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আছে, এবং জঙ্গিদের আপনার সক্ষমতা প্রকাশ করার একটি মাত্রই মাধ্যম আমরা যদি বলি, সেটা হচ্ছে তারা বিভিন্ন জঙ্গি বা সন্ত্রাসী হামলা পরিচালনা করা। এর মানে এই নেই যে তারা এর মাধ্যমে অনেক কিছু ঘটে থাকবে। এর মাধ্যমে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো এবং মিডিয়া কভারেজ পাওয়া, এটাই হচ্ছে কিন্তু আমাদের দেশে যে জঙ্গি সংগঠনগুলো অ্যাক্টিভ, তাদের মূল টার্গেটই হচ্ছে এটা। এবং তারা এই 2021 সালে পরে বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলার বা সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে নাই। এটা থেকেই কিন্তু আমরা বলতে পারি, এবং আমরা বিভিন্ন সময়ে তারা যে রিঅর্গানাইজ হওয়ার চেষ্টা করে, নতুন নতুন নাম পরিচয় দিয়ে তারা নতুন সংগঠন দাঁড়করণের চেষ্টা করে থাকে, সেটাও কিন্তু আমরা শনাক্তপূর্বক তাদেরকে আইনের আওতায় এনেছি। এবং এর মাধ্যমে আমরা যে তথ্যগুলো পাই, তাতে আমরা এটুকু আশ্বস্ত করি বা তাদের ইন্টারোগেশনের মধ্যে আমরা যেটা জানি, তাতে আমরা বুঝতে পারি যে তাদের সাংগঠনিক সক্ষমতা কতটুক, তাদের নেটওয়ার্ক কতটুক, বা তাদের লোকবল কতটুক, বা তাদের অস্ত্র বা অন্যান্য অর্থের সংস্থান কীরকম, সব বিষয়ে কিন্তু আমরা আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে বলতে পারি যে আমরা ওয়াকিফাল বা আমরা তাদের বিষয়ে জ্ঞাত। এই কারণেই আমরা সবসময় বলে থাকি যে এখন জঙ্গিবাদ মোটামুটি নিয়ন্ত্রণে আছে, এবং সেটার ফলাফল হচ্ছে এই গত কয়েক বছরে বাংলাদেশে কোনো ধরনের কোনো জঙ্গি হামলার ঘটনা ঘটেনি। ধন্যবাদ আসাদ ভাই। নূর ভাই, নিশ্চয়ই আপনি শুনছিলেন আসাদ ভাই যে বিষয়টা বললেন যে কেন তাদের সেই বড় হামলার সক্ষমতা নেই জঙ্গিদের। আসাদ ভাই বললেন তাদের ইন্টেলিজেন্স প্লাস আরও বেশ কিছু বিষয়ের কথা বললেন। এখন আপনারই ভাবনাটা কি আসলে? এই যে হলি আর্টিজানের পর আমরা আসলে বড় কোনো হামলার দেখিনি, তারপরও এই যে গোয়েন্দাদের যে দাবি, সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন আসলে? দেখেন, সাদুজ্জামান ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত, এখানে দ্বিমত করার কোনো সুযোগ আমার নেই। একটা হচ্ছে মূল বিষয় সেটা আমাদের একটু খেয়াল রাখা দরকার, সেটা হচ্ছে যে এখানে যার বিরুদ্ধে আপনি লড়াইটা করছেন সেই আদর্শ আপনি মানেন আর না মানেন, সেটা একটা আদর্শ, আইডিওলজি, এবং সেই আইডিওলজিকে আপনাকে আইডিওলজি দিয়েই এটার মোকাবেলা করতে হবে। আপনি যে কাজটি করছেন সেটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের যে সামরিক সক্ষমতা, তাদের যে অভিযান পরিচালনার সক্ষমতা, এটা ধ্বংস করে দিচ্ছেন। মানে প্রায় ধ্বংস, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তারা রিঅর্গানাইজড হওয়ার চেষ্টা করলেও তাদেরকে আপনারা চিহ্নিত করছেন, আমরা চিহ্নিত করতে পারছি, আইনের আওতায় নিয়ে আসতে পারছি। এইটা কিন্তু বড় ধরনের একটা সক্ষমতা বা সফলতা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আর ব্যর্থতার যে দিক, সেটা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলা যাবে না, সামগ্রিকভাবে আমাদের ব্যর্থতা। সেটা হচ্ছে এই আইডিওলজির এগেনস্টে যে মতাদর্শগত সংগ্রাম থাকা দরকার ছিল, সেইটা কিন্তু সমাজে অনুপস্থিত। এবং রাষ্ট্রের তরফ থেকে বা সমাজের তরফ থেকে যে উদ্যোগগুলি গ্রহণ করা দরকার ছিল ডিরাডিক্যালাইজেশনের জন্য, সেইটা কিন্তু ততটা রাষ্ট্র বা সমাজ যেখান থেকে দরকার ছিল সেখান থেকে ততটা না। কিছুটা চেষ্টা হচ্ছে ওনাদের সিট থেকে, কিন্তু সেটা বৃহৎ পরিসরে খুবই সামান্য। আর প্রথম যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে অনেক সময় যে জিনিসটা লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। যেমন ধরেন, আমরা যদি দেখি ওই হলি আর্টিজানের ঘটনায়, আমি এখন পর্যন্ত দুটো মানুষের মৃত্যু নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি। একটা হচ্ছে একজন হেল্পার যে কিন্তু রাত্রের বেলা ওইখান থেকে বেরিয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তাকে কিন্তু টর্চার করা হয়েছে বা সন্দেহবশত আটক করে চিকিৎসা, অনেক ঘটনা, পরে সে মারা যায়। আরেকটা হচ্ছে ওখানে যে মূল কুক যে ছিল, যার বাড়ি এইদিকেই, সাইফুল ইসলাম এরকম নাম হবে, আমার নামটা পরিষ্কার মনে নাই, তার
মানে মৃতদেহটাও কিন্তু পরিবারের কাছে আমরা হস্তান্তর করতে পারিনি। এবং এই না পারার এই জায়গাটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা আছে, যে একটা মানুষ সে জঙ্গি না, কিন্তু সেই অভিযানে সে মারা গেছে। সে জঙ্গি এরকম কোনো প্রমাণ কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেয়নি, কিন্তু লাস্টে কিন্তু তার পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি, জুরাইনে কবরস্থ করা হয়েছে। এই একটা জিনিস। এবং এইটা শুধু হলি আর্টিজান না, অনেক ক্ষেত্রে এরকম, যেহেতু হলি আর্টিজানটা আমাদের চোখের সামনে এবং অনেকগুলি চোখের ভিতরে হয়েছে, এই জিনিসগুলো আমাদের বুঝতে সহজ হয়েছে। এর বাইরে কিছু ঘটনা এরকম ঘটতে পারে। আর এখন পর্যন্ত যেটা আমি লক্ষ্য করেছি, যখন পাহাড়ে চেষ্টা হচ্ছে অর্গানাইজ করার বা অন্য আরেকটি সশস্ত্র গ্রুপের কাছে প্রশিক্ষণের সহায়তা নেওয়া হচ্ছে বা এই ধরনের, এইটি কিন্তু খুব প্রাথমিক পর্যায়েই চিহ্নিত হয়ে গেছে। এবং চিহ্নিত হওয়ার ফলে এরা অনেকেই আইনের আওতায় চলে আসছে। দুই একজন যারা ছিটে ফোটা বাইরে আছে তাদেরকেও আমার মনে হয় যে তাদের সেই সক্ষমতাটা নেই, যে সক্ষমতা দিয়ে তারা একটা অভিযান পরিচালনা করতে পারে, আমাদেরকে সন্ত্রস্ত করতে পারে অথবা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে পারে, এমন কোনো সুযোগ এই মুহূর্তে আমি দেখছি না। আরেকটা যে জিনিসটা হলো যে আপনি দেখেন হলি আর্টিজানের ঘটনাটা ঘটলো কত পরিকল্পিতভাবে। প্রথম হচ্ছে হলি আর্টিজানের ঘটনার আগে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা বিভাগের একটা অনুমান করছিলেন, কারণ তার আগে সম্ভবত 2 জন গ্রেপ্তার হয়েছিলেন, তাদের কথাবার্তা ইত্যাদি একটা সন্দেহের অবস্থা ছিল। কিন্তু ওই সময়ে যে ঘটনাগুলো দেখেন, মানে পরিকল্পনা যেটা হয়েছে ঠিক রোজার ভিতরে ইফতারের পর, মানে যেই সময়টায় কিছুটা আমাদের ভিতরে এক ধরনের মানে হলিডে হামলা যেটা আমরা দেখলাম, একদম সময়গুলো বেছে নেওয়ার চিন্তা করেন। এবং তখন ঠিক তারাবি নামাজ, মানে ওইটার পরে তারাবির নামাজের প্রাককালে এই যে একটা সময় বেছে নেওয়া, এই সময়টা কিন্তু সবাই একটা ব্যস্ততার মধ্যে থাকি আমরা সবাই। এবং ওই সময়টাকে বেছে নিল এবং এদেরকে যারা প্রশিক্ষিত করলো, পরে যেটা বেরিয়ে আসছে, তারা কিন্তু সামরিক অভিজ্ঞতা সম্পন্ন লোক, সাবেক সামরিক কর্মকর্তা ইত্যাদি। এবং দেখেন এই টিমটা যেভাবে ঢুকেছে, এইটা কিন্তু সন্দেহ করার মতো, মানে সময় যদি বিবেচনা করেন এবং যেভাবে তারা ঢুকেছে, সন্দেহ করার মতো ছিল না। এরকম একটা দুর্বলতা, মানে এরকম একটা সুযোগ তারা নিয়েছে। এবং পরবর্তীতে ঘটনার মানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে নিজেদের আড়াল করতে পেরেছে, এবং ঘটনা ঘটার খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ কিন্তু ওখানে পৌঁছে গেছে এবং 2 জন শাহাদত বরণ করেছে। তো এই যে ঘটনা, এবং পরবর্তীতে দেখা গেছে যে পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা সহ গোয়েন্দা বিভাগের সবাই অভিযানে যুক্ত হয়েছেন এবং খুব অল্প সময়ের মধ্যে, তুলনামূলক অল্প সময়ের মধ্যে কিন্তু এই ঘটনাটা নিরসন ঘটেছে। তার আগে যদি আমরা আরও কিছু খেয়াল করি, রংপুরের একজন ফরেনার হত্যাকাণ্ডের শিকার হলো, গুলশানে একটা ঘটনা ঘটলো, এইখানে আবার কিছু ত্রুটি বিচ্যুতিও আমরা লক্ষ্য করলাম। যেমন পরবর্তীতে যেটা অস্ত্রের যে ইয়েটা হয়েছিল তাবেলার ঘটনায়, যেটা গুলশানে, সেইখানে আবার দেখলাম যে অস্ত্রের গুলিতে সে মানে তাবেলা নিহত হয়, আর যে অস্ত্রকে বলা হচ্ছে যে এই ঘটনায় ব্যবহৃত হয়েছে, সেইটা সম্পর্কে রিপোর্টটা এক ছিল না। তো এই ত্রুটি বিচ্যুতিগুলিও কিন্তু ছিল। কিন্তু আমরা এই হলি আর্টিজানের ঘটনার পর যেটা দেখলাম, যে এইখানে যেটুক দুর্বলতা বা ত্রুটি বিচ্যুতি আমরা মনে করি, সেইটা কিন্তু অনেকটা ওভারকাম করে এখন এমন একটা সক্ষমতার জায়গা আছে, যে জায়গা থেকে আশ্বস্ত হওয়ার সুযোগ আছে যে হ্যাঁ, এই ধরনের ঘটনা ঘটানোর সক্ষমতা তাদের নেই। কিন্তু মানে একটা জিনিস সবসময় সতর্ক আমাদের থাকতে হবে, যে যত কথাই বলি না কেন আমরা, ওইটা কিন্তু একটা আদর্শ, এবং সেই আদর্শটা, যে কথা আসাদ ভাই বললেন, আমিও মনে করি শেষ ব্যক্তিটি পর্যন্ত কিন্তু বহন করে যাবে। ফলে সমাজের যে অস্থিরতা, এই সমস্ত সময়গুলি কিন্তু তারা আবার সংগঠিত হতে আবার চেষ্টা করতে পারে। আমি আবার আসবো আপনার কাছে, তার আগে আমি একটু আসাদ ভাই, আপনারা নতুন জঙ্গি সংগঠনের কথা বললেন এবং তারা সদস্য সংগ্রহ তারা করছে এবং তাদের অভিযান আমরা, মানে প্রশিক্ষণ আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছি, আপনাদের অভিযান আমরা দেখেছি। আমার প্রশ্ন হচ্ছে, এই যে নতুন জঙ্গি সংগঠন সৃষ্টি কিংবা রিক্রুটমেন্ট করা, এটা কি গোয়েন্দা ব্যর্থতা ছিল নাকি, এটা কিভাবে বলবেন আসলে আপনি? না, আমি এইটার ব্যাখ্যা দেওয়ার আগে আমি নূর ভাইয়ের যে বক্তব্যটা ছিল সেখান থেকে একটু শুরু করতে চাই।
জঙ্গিবাদ দমনের বা সন্ত্রাসবাদ দমনের কিন্তু কয়েকটা পর্যায় আছে। উনি যেটা বলছিলেন যে ডি-রেডিকালাইজেশন যদি না করা হয় বা তাদেরকে যদি সমাজের মেইন স্ট্রিমে ফিরে না হয়, সেই প্রসঙ্গে আমি আমাদের উদ্যোগটা একটু ব্যাখ্যা দিয়ে আপনার এই প্রসঙ্গে আসতেছি। প্রথমত হলো সন্ত্রাসবাদ দমনের যে প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রথমে হলো প্রিভেন্টিং টেরোরিজম, দেন কাউন্টারিং টেরোরিজম, এরপরে ডি-রেডিকালাইজেশন, দেন রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন। প্রিভেন্টিং টেরোরিজম সেটা আমরা এই যে আমাদের ইন্টেলিজেন্স লেড পুলিশিং সহ সব কিছুই করে, বা কেউ এটার জন্য আমাদের যে ইউএন স্ট্র্যাটেজি আছে, কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি, যে সন্ত্রাসবাদ বিস্তারের সহায়ক পরিবেশ প্রতিরোধ করা, এটা প্রিভেন্টিং টেরোরিজম। কেউ একটা ছেলেও যাতে ফার্দার রেডিকালাইজ না হয়। সন্ত্রাসবাদ বা জঙ্গিবাদ কিন্তু একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়ার মাধ্যমে সে এক পর্যায়ে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয়, এবং একদিনেই কিন্তু রোহান ইমতিয়াজ বা নিবরাজ বা এই যে পায়েল, উজ্জ্বল, তারা কিন্তু এই হোলি আর্টিজানের হামলায় অংশগ্রহণ করে নাই। তারা এক সর্বশেষ পর্যায়ে যাওয়ার পরেই তাদেরকে সিলেক্ট করা হয়েছিল এই হোলি আর্টিজানের অ্যাটাক করার জন্য। এটা একটা এই সর্বশেষ ধাপ, ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হওয়ার পরেই তাকে নেওয়া হয়েছিল, এবং সেই ভায়োলেন্ট এক্সট্রিমিস্টের প্রথম পর্যায়ে হয়েছে রেডিকালাইজেশন। আমরা যদি রেডিকালাইজেশন বন্ধ করতে পারি, আমরা যদি সমাজকে সচেতন করতে পারি, বা প্রত্যেকটা অভিভাবক যদি সচেতন হয় যে তার ছেলেটা রেডিকালাইজড হয়ে যাচ্ছে কিনা, আপনার ছেলে বা আমার ছেলে বা আমরা যারা এই সম্পর্কে একেবারেই অজ্ঞ, যা জানি না যে আমার সন্তানের মধ্যে কি পরিবর্তন লক্ষ্য করলে বা আমার সন্তানের আচরণে আমি কি দেখলে আমি ধরে নিব বা আমি বুঝতে পারবো যে আমার সন্তানটা এরকম ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করে সর্বশেষ ধাপে এসে, যখন তার সন্তানের প্রতি আর তার কোনো কন্ট্রোল থাকে না। এবং সেই লক্ষ্যেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটি প্রজেক্ট অনুমোদন দিয়েছেন, এবং সেই প্রজেক্টের অধীনে আমরা কিন্তু সারা দেশব্যাপী আমরা এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। আপনি জানেন যে এখানে সাংবাদিকদের নিয়েও আমরা সেরকম সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন করেছি। বিভিন্ন দেশের 64টি জেলা, আমরা ইতিমধ্যে 60টি জেলা কভার করেছি। আপনি যে দেখতেছেন যে গত 4 বছরে কোনো জঙ্গি হামলা হচ্ছে না, বা এরকম বড় কোনো হামলা করার সক্ষমতা জঙ্গি নেই, এটা কিন্তু এরকম সমষ্টিক অ্যাপ্রোচ, হার্ড অ্যাপ্রোচ, সফট অ্যাপ্রোচের সম্মিলিত ফলাফলেই কিন্তু হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। আপনি দেখবেন আমরা ওই ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষকে কিন্তু ওই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করি, লাইক একদম সকল জনপ্রতিনিধি, মেম্বারকে পর্যন্ত আমরা আমাদের এই মিটিং নিয়েছি, এবং তাদেরকে একদম সেই বিষয়গুলো আমরা দেখেছি। আমরা মসজিদের ইমাম থেকে শুরু করে সবাইকে আনাবে, এবং তারা একজন অ্যাম্বাসেডার হিসেবে কাজ করে ওই সোসাইটিতে। সে যদি দেখে তার সমাজের ভিতরে নতুন একটা আগন্তুক চলে আসে, এবং সে আমরা যেভাবে বলে আসি যে এরকম কোনো আচরণ দেখলে সে ভাববে যে সে কোনো এরকম নিষিদ্ধ সংগঠনের সদস্য হতে পারে। স্কুলের টিচার যদি হঠাৎ দেখে যে তার একটা ছাত্রের মধ্যে পরিবর্তন, কলেজের শিক্ষক যদি দেখে তার ছাত্রটি আর কলেজে আসতেছে না, এরকম সব বিষয় আমরা তাদেরকে সচেতন করি, এবং সচেতনতার ফলেই কিন্তু আমাদের এই রেডিকালাইজেশনের হার এখন নিম্নগামী, অনেকটাই নিচের দিকে। এখন রেডিকালাইজেশন যদি আমরা স্টপ করতে পারি, ফুললি স্টপ করতে পারি, তাহলে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আসে বলে আমরা ধরে নিব। এখন আপনার প্রসঙ্গে আসি। আপনি যেটা বলেছেন, আমার আরেকটু বাকি ছিল, যদি সেটাও বলতে পারি। এর মধ্যে আপনার একটা টেরোরিজম তো একটা বলা হয়ে থাকে, টেরোরিজম থিওরি তো হলো যে ওয়ান্স এ টেরোরিস্ট অলওয়েজ এ টেরোরিস্ট। কেননা এই টেরোরিস্ট আইডিওলজি, টেরোরিস্ট মেন্টালিটি বা তার যে ফিলোসফি, সেই ফিলোসফি একবার যে নিজের মধ্যে ধারণ করেছে, ওই ফিলোসফি যদি আমরা ফার্দার কাউন্সিলিংয়ের মাধ্যমে তাকে ওই রিমুভ করতে না পারি, তাহলে একদম টিল লাস্ট ডেট সে টেরোরিস্টই থাকবে। যদি সে অনুকূল পরিবেশ পায়, তাহলে সে সেটার বাস্তব প্রতিফলন ঘটাবে। এবং এ লক্ষ্যেই কিন্তু যে নূর ভাই যেটা বলছে, আমরা কিন্তু ওই প্রজেক্টের আওতায় ডি-রেডিকালাইজেশন প্রোগ্রাম অলরেডি শুরু করেছি। আমরা 78 জনকে অলরেডি ডি-রেডিকালাইজড করেছি, এবং এটা একটা সমন্বিত প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা একটু লম্বা বিষয়, এটা আপনার আমি সময় থাকলে ব্যাখ্যা দিব পরে। বাট এর মাধ্যমে কিন্তু এই ডি-রেডিকালাইজ হওয়ার পর আমাদের যে টিম আছে, কাউন্সিলিং টিম,
এখানে 5 ধরনের কাউন্সিলিং করি আমরা নূর ভাই। কাউন্সিলিং হচ্ছে আমাদের দেশে আমরা যে সন্ত্রাসবাদের কথা বলি এটা কিন্তু ধর্মীয় উগ্রবাদ, এবং আমরা যদি আরো ক্যাটাগরিক্যালি বলি তাহলে সেটা বলতে হবে ইসলাম ধর্মীয় উগ্রবাদ। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে আমাদের এই তরুণ যুবকদেরকে বিপথে নিয়ে আসা হচ্ছে, অপব্যাখ্যা দিয়ে তাদেরকে এই ভ্রান্ত পথে নিয়ে আসা হচ্ছে, তাদের পরলৌকিক বিশাল প্রাপ্তির প্রলোভন দেখিয়ে তাদেরকে এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। সেই লক্ষ্যে আমরা প্রথমেই তাদেরকে এই রিলিজিয়াস কাউন্সিলিং এর মাধ্যমে, এবং সেটা একটা ডিফারেন্ট সিনারিও, আপনারা যদি যেহেতু আমাদের দেখানোর সুযোগ নাই, তার সাথে রীতিমতো বাকযুদ্ধ হয়। এর মধ্যে অনেক শিক্ষিত যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, তাদের সাথে আমাদের যারা কাউন্সিলর, তাদের একটা রীতিমতো বাকযুদ্ধ হয়, এবং ফাইনালি তারা মনে করে তাদের আদর্শটা সঠিক, তারা যে পথে আছে সেটা সঠিক, এবং আমরা যারা কাউন্সিলর তারা এই একদম রিনাউন্ড স্কলার, ইসলামিক স্কলার, তাদের সাথে এরকম বাকযুদ্ধের পরে এক পর্যায়ে তারা ভুল স্বীকার করে এবং তাদের ভুল বুঝতে পারে যে না এতদিন তারা ভুল ব্যাখ্যা পেয়ে আসে। এটা দিয়ে আমাদের কাউন্সিলিং শুরু। এরপরে দেন এটা একটা মানসিক প্রক্রিয়া, এই যে সে একজন একটা মানুষ থেকে একজন সহজ সরল স্বাভাবিক মানুষ থেকে সে একজন ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয়, সেটা কিন্তু একটা মেন্টাল বিবর্তন, মানসিক বিবর্তনের মাধ্যমে তার যেই ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট হয় সেটা যাতে পুনরায় তার মন থেকে সরিয়ে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের এক্সপার্ট সাইকোলজিস্ট টিম আছে, তারা তার সাথে ওয়ান টু ওয়ান কাউন্সিলিংয়ের মাধ্যমে, এরকম আমরা 5 ধরনের কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা তাদেরকে নিয়ে এসি, এবং ফাইনালি তাদের সাথে কিন্তু আমাদের এই একটা ডিব্রিফিং হয়, সব কাউন্সিলর একসাথে বসার পরে প্রত্যেকের ওপিনিয়ন দেওয়ার পরে আমরা তাদেরকে আমাদের এক্সপার্ট টিমের ভাষায় তাদেরকে আমরা বলি গ্রাজুয়েটস। যদি আমরা মনে করি সে ফাইনালি ডিরেডিক্যালাইজড হয়েছে, তাকে আমরা রিহ্যাবিলিটেশনে নিয়ে যাই। তবে আসাদ ভাই, আমি আলোচনা আবারও ফিরবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আসাদ ভাই, আমি আপনার কাছে আসবো, তার আগে আমি একটু নূর ভাইয়ের সাথে কথা বলে আসি। নূর ভাই, আসাদ ভাই যে বিষয়গুলো বলছিলেন, পাশাপাশি আপনার একটা বিষয় ছিল, সেটা হচ্ছে আদর্শকে আদর্শ দিয়েই যে মোকাবেলা করা, এবং আপনি সমাজে অস্থিরতার কথা আপনি বলছিলেন। প্রথম হচ্ছে যে কোন সমাজে এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের একটা মানে কোন সমাজে কোন পরিবেশে এই ধরনের কর্মকাণ্ড বাড়তে পারে, চলতে পারে, বা এই ধরনের একটা আদর্শিক অবস্থান নিতে পারে, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। যেমন ধরেন পুলিশই যদি মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি বা টিসির কথা বলি, তারা তাদের কাজগুলি করছে, কিন্তু সমাজের অন্যান্য অংশ, রাষ্ট্রের অন্যান্য অঙ্গগুলো কি করছে, সেইটা হচ্ছে দেখার বিষয়। যেমন ধরেন রেডিক্যালাইজেশনের কথা যেটা বলা হচ্ছে, সেই কাজটি সবচেয়ে ভালো কে করতে পারে? সেটা কি পুলিশ করতে পারে, না সমাজসেবা অধিদপ্তর করতে পারে, না শিক্ষকরা করতে পারে? কাদেরকে কিভাবে আপনি কাজে লাগাবেন, সেই জায়গাটা আসলে ঠিক করা দরকার। 1 2 নাম্বার হচ্ছে, সমাজে যদি এক ধরনের অস্থিরতা থাকে, অনিশ্চয়তা থাকে একজন যুবকের সামনে, তাহলে সেই সমাজে কিন্তু যে কোনো রকমের সন্ত্রাসবাদ উত্থান ঘটার সম্ভাবনা থাকে। যেমন রাজনৈতিক অস্থিরতাটা কিন্তু মূল জিনিস, সেটা যখন আপনি অ্যাড্রেস করতে ব্যর্থ হবেন, গণতান্ত্রিক পরিবেশটাকে যদি আপনি ঠিকমতো না দিতে পারেন, জবাবদিহিতার জায়গাগুলি যদি তৈরি না করতে পারেন, তাহলে আপনি দেখেন তো একটা সমাজে, একটা লুটেরা সমাজে যখন পরিণত হয়ে যায়, তখন যে ব্যক্তিগুলো এটার বাইরে থাকে তারা কিভাবে এটাকে অ্যাড্রেস মানে কিভাবে চিন্তা করে, তার ভিতর তো একটা ক্রোধ জন্ম নিতে পারে, তার ভিতরে চিন্তা জন্ম নিতে পারে, তার ভিতরে এই অব্যবস্থাপনার উপরে ঘৃণান জন্মাতে পারে, এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু সম্ভব এবং অনেক কিছু তৈরি হয়ে যেতে পারে। সেই জায়গাগুলি বন্ধ করতে হবে, সেই জায়গাগুলি অ্যাড্রেস করতে হবে আমাদের। শুধুমাত্র আমরা যদি মনে করি যে এই সমস্যাটা মোকাবেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করবে, আর আমরা আমাদের মতো যা ইচ্ছা তাই করে যাব, কোনো জায়গায় আমাদের কোনো আদর্শিক অবস্থান তৈরি করতে পারবো না, তাহলে তো ভাই এইটার দিন শেষে এই সমস্যার সমাধানটা হবে না।
আপাতত ক্ষণিক সমস্যার সমাধান হতে পারে, আবার মাছ যেমন একটু কম পানিতে বেঁচে থাকার চেষ্টা করে, পরে পানি এসে গেলে আবার লাফালাফি করে, ওই অবস্থাটাই হবে। ধন্যবাদ নূর ভাই। আসাদ ভাই, আমার যে প্রশ্নটা ছিল আপনার কাছে, আশা করি এখন ওই প্রশ্নের উত্তর পাবো, যে আসলে ব্যর্থতা বলতে দুর্বলতা নাকি গোয়েন্দা সংস্থা সেটা রিক্রুট করলো, নতুন জঙ্গি সংগঠন করলো, তারা সামরিক প্রশিক্ষণ হইলো, এই বিষয়টা? দেখেন, এটা আমি শুরুতেই আপনার এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করতে চাই। এটা আমরা কোনোভাবেই ব্যর্থতা বলতে চাই না। এই যে এই সংগঠনটি তৈরি করেছিল শামীম মাহফুজ, সে কিন্তু যে অ্যারেস্ট হয়েছিল, অ্যারেস্ট হওয়ার পরে সে জেলখানা থেকে দীর্ঘদিন জেলখানায় ছিল, এবং সে অনেক পুরাতন জঙ্গি, বাংলাদেশের যে কজন শীর্ষস্থানে জঙ্গি আছে বা যারা অনেক দিন ধরে এই জঙ্গিবাদে জড়িত, তার মধ্যে সে একজন। সে জেলখানায় গিয়ে অন্যান্য শীর্ষ জঙ্গিদের সাথে একসাথে থাকছে, এবং সেখান থেকেই তারা একটা পরিকল্পনা করে, অন্যান্য যে সকল জঙ্গি শীর্ষ জঙ্গি জেলখানায় ছিল, যে সেই পরিকল্পনা অনুযায়ী জেল থেকে বের হয়ে সে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিল। এবং সে দীর্ঘদিন থেকেই এই পাহাড় কেন্দ্রিক এরকম একটি স্থাপনা বা আস্তানা তৈরি করার জন্য তার পরিকল্পনা ছিল, এবং সে লক্ষ্যে সে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় থেকেই, যেহেতু আমরা ছেড়ে দিয়েছি, তাকে গ্রেপ্তার করেছি, আমিও তাকে অনেক দিন জিজ্ঞাসাবাদ করেছি, অনেক দিন, এবং তার পুরা লাইফ হিস্ট্রি, তার এই জঙ্গিবাদের আসার কারণ, জঙ্গিবাদের তার তৎপরতা, তার ভবিষ্যৎ পরিকল্পনা, সকল বিষয়ে আমরা ইন্টারোগেশন করেছি। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, যেমন তারা কিন্তু একটা প্রস্তুতির পর্যায়ে ছিল, এবং সেই পর্যায়ে কিন্তু আমরা তাদেরকে আইডেন্টিফাই করেছি। সেই পর্যায়ে কিন্তু দেখেন, তাদের যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন করার আগে তাদের পরিকল্পনার প্রস্তুতির পর্যায়ে কিন্তু আমরা তাদেরকে শনাক্ত করেছি, এবং তাদেরকে কিন্তু সমূলে বিনষ্ট করেছি। এটা তো আপনাদের অবশ্যই অ্যাচিভমেন্ট এবং সফলতা, এটা আমরা এবং স্বীকার করি। তাদের যে আরো সুদূর প্রসারী পরিকল্পনা ছিল, সেটা একদম আমি যেটা বলেছি, যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিভিন্ন পর্যায়ে থাকে। তার পরিকল্পনা ছিল সেরকম একটা টিম গঠন করবে, সেটার সংখ্যা হবে 300 থেকে 500, এবং তাদেরকে সে রিক্রুট করবে, রিক্রুট করার পরে তাদেরকে প্রশিক্ষণ দিবে। সে তার রিক্রুটমেন্ট পর্যায়ে কিন্তু সে ছিল, তার সংগঠনটা পুরোপুরি দাঁড় করতে পারে নাই, এবং সে যেভাবে প্রশিক্ষণ শুরু করেছিল সেটা যদি সমাপ্ত করতে পারতো, এটার সাথে আমি আপনার সাথে একমত। সে তার পরিকল্পনার যে পর্যায়গুলো ছিল সেটা যদি সে বাস্তবায়ন করে তারা অপারেশনাল হতে পারতো, এটা আরো ভয়ঙ্কর হতে পারতো। কিন্তু আমরা ইন্টেলিজেন্স এজেন্সি এবং আমরা যারা ইনফোর্সিং এজেন্সি, সবার সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু তাদের এই ভয়ঙ্কর তৎপরতা আমরা রুখে দিতে পেরেছি। আসলে একটা বিষয় আমি এটা বুঝতে পারছি, সেটা হচ্ছে যে তারা যে টার্গেট করতেছে বেশিরভাগই কিশোর, এবং তাদের বয়স আপনাদের মাধ্যমে আমি জানতে পেরেছি 18, 20, সর্বোচ্চ 25 এরকম। এই বয়সটাকে তারা কেন এত টার্গেট করতেছে? দেখেন, আমাদের এই বিষয়ে আমাদের একটা গবেষণার যে আউটকাম, এটার যে এজ গ্রুপ 15 to 34, এই এজ গ্রুপে হচ্ছে 69% আমরা অ্যারেস্টেড যারা জঙ্গি, আমরা এই স্ট্যাটিস্টিক্স আমরা করেছি, যাদেরকে আমরা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছি, তাদের এজ গ্রুপ অ্যানালাইসিস করে, এবং এই গ্রুপটাই হচ্ছে তাদের কাছে সবচেয়ে বেশি ভালনারেবল। এবং এই এজ গ্রুপের রেশিও দিনে দিনে বেড়ে যাচ্ছে। বাড়ার কারণ হচ্ছে আমাদের যে জঙ্গি সংগঠনগুলো আছে, উগ্রবাদী সংগঠনগুলো আছে, এবং যারা রিক্রুটার আছে, তাদের এখন অফলাইন কেন্দ্রিক তাদের কিন্তু কার্যক্রম একেবারেই নেই। আমি অনেকদিন থেকে আপনাদেরকে বলেছি, তারা কিন্তু সাইবার স্পেসে সবচেয়ে বেশি অ্যাক্টিভ, এবং সেই সাইবার স্পেসের চিত্তাকর্ষক বা বক্তব্য, বিবৃতি, তারপরে তাদের যে ভিডিও কন্টেন্ট, তারপরে বিভিন্ন জায়গায় তাদের মানে ইসলামী আকর্ষক বক্তব্য, এই বক্তব্যগুলোকে আমাদের যে যারা ধর্মপ্রাণ, অবশ্যই আমরা ধর্মপ্রাণ, এই সময় এই বয়সের কিশোররা তাদেরকে
প্রথমে নিজের আগ্রহবশতেই তাদেরকে প্রথমে হয়তো এগুলো শোনার পরে এক সময় তাদের প্রতি একটু সফট কর্নার জন্ম নেয়। এখান থেকেই তারা এত ট্যালেন্ট রিক্রুটাররা তারা তাদের ইজি টার্গেটকে খুব সহজেই এখান থেকে পিক করতে পারে। এরপরেই তাদের অন্যান্য যে প্রক্রিয়া শুরু হয়, সংগঠনে নেয়া, তারপর সিক্রেট গ্রুপে নিয়ে যাওয়া, এখান থেকে আরও বেশি তাদের যে বিভিন্ন সাংগঠনিক ডিভিশন আছে সেই কাকে কোন ডিভিশনে নিয়ে যাবে, এই সবগুলো তারা এখান থেকেই শুরু করে। এবং জানেন এই বয়সের তরুণ যুবকদের যে কোনো ভাবে বা যে কোনো দিকেই আপনি নিতে পারবেন। তাকে যদি আপনি খেলাধুলার দিকে টানেন, তাদের ব্রেন ওয়াশটা একদম ইজিলি করা যায়। easy আমি ভাবে করা আরো এখানে আপনার কাছে আসবো। নূর ভাই, এই যে তরুণদের টার্গেট করা হচ্ছে এবং অনলাইন স্পেসে তাদের যে বিচরণ, গোয়েন্দা সংস্থা তো অবশ্যই কাজ করতেছে যেটা তারা বললেন। এছাড়া অভিভাবক যারা আছে তারা আসলে এই ক্ষেত্রে দায়টা কি কোনোভাবে এড়াতে পারে? একজন কিশোর হাতে এই যে স্মার্টফোন কি করছে, আমি এই আলোচনায় যাবার আগে একটু পিছনে যেতে চাই। দেখেন, আমাদের এখানে জঙ্গিদের কার্যক্রম এটা কিন্তু শুরু হয়েছে অনেক আগের থেকে। আমরা হলি আর্টিজানকে দেখছি আসলে এটা অনেক পরে। তার আগে আপনি দেখেন গাইবান্ধায় কিন্তু অস্ত্র সহ ধরা পড়েছিল জঙ্গিরা, বুঝেই নাই, প্রাথমিকভাবে আমরা বুঝিই নেই যে আসলে ঘটনাগুলো কি ঘটছে। রমনা বটমূলের ঘটনার পরেও কিন্তু আমাদের ওইভাবে মানে বোধোদয় হয়নি, যার ফলে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি। এখন আমাদের একটা সক্ষমতা আসছে বা আমাদের একটা অবস্থান আসছে। যেমন শামীম মাহফুজের যে বিষয়টা টানলেন, শামীম মাহফুজ সম্ভবত প্রথম একবার গ্রেপ্তার হয় তার এক কলিগ সহ, এবং সেটি কিছু সময় অজ্ঞাত স্থানে, তারপরে আবার যাত্রাবাড়ির থেকে তাকে আটক করে সম্ভবত ডিবি, এবং তারপরে সে জেলখানায় থাকে এবং পরবর্তীতে আবার বেরিয়ে এসে চট্টগ্রাম এলাকায় সম্ভবত সে সংগঠিত করার চেষ্টা করছিল। এটা ঠিক যে অর্গানাইজেশন প্রাথমিক পর্যায়ে কিন্তু চিহ্নিত করতে পেরেছে, সিসিটিসি এটা চিহ্নিত করে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে কার্যক্রম যেভাবে করা দরকার করতে পেরেছে। কিন্তু এর মধ্যে দেখেন এই লোকটি কিন্তু পাহাড়ে একটা এনজিওর সাথে কাজ করেছে, বিশ্ববিদ্যালয়ের থেকে একটা প্রকল্প নিয়ে পাহাড়ে যেয়ে অনেক, এবং এই যে বমের সাথে যোগাযোগ, এই সমস্ত বিষয়গুলি কিন্তু ঘটেছে। এবং ঘটার আগে কিন্তু সে কিন্তু আগে একবার গ্রেপ্তার হয়েছে এবং অজ্ঞাত স্থানে কিছুদিন রাখা হয়েছে, পরবর্তীতে এক সংস্থা থেকে আর এক সংস্থায় ট্রান্সফার হয়ে গেল যাত্রাবাড়ি এলাকার থেকে সাইদাবাদে। এই যে জিনিসগুলি তখন আমি খুব ক্লোজলি কাজ করতেছিলাম, পর্যবেক্ষণ আমি, প্রথম আলো, টিপু সুলতানেরা। তো আমার একটা জায়গায় একটু খটকা লাগছে, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ সময় আমরা মানে এটাকে কি বলবো নষ্ট করলাম বা আমরা অবহেলা করলাম। মানে এরেস্টের পর সে এটা বলছেন না জঙ্গির সূত্র, এই জায়গাটা আমাদের একটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটা হয় মানে প্ল্যানিংয়ে ভুল ছিল, অথবা আমাদের বোধোদয়ে ভুল ছিল, যেভাবে বলি। আরেকটা জিনিস হচ্ছে জঙ্গিবাদকে মোকাবেলা শুধু তো আপনার দেশের ভিতর করার সুযোগ নেই, এটা একটা বৈশ্বিক ব্যাপার। এবং এখানে দেখেন জঙ্গি তৎপরতা স্তীমিত হয়েছে কখন, যখন বৈশ্বিক জায়গাটায় তারা চরমভাবে পরাজিত হচ্ছে। ইরাকে পরাজিত, আফগানিস্তানে পরাজিত, বিভিন্ন জায়গায়। এই সময়ে কিন্তু আমাদের এখানে জঙ্গিবাদটা মোটামুটি একেবারে নিয়ন্ত্রণে নিতে পারার কারণে ওইখানে যখন তারা কোণঠাসা হয়ে গেছে, তখন কিন্তু তারা ইচ্ছা করলে এই দিকে আসতে পারতো যদি তাদের অবস্থানটা আগের মতো থাকতো। সেই অবস্থান কিন্তু নেই। আপনি দেখেন বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন সংস্থা অপারেশন করেছে। আপনার উত্তরার কথা মনে আছে? এই জিনিসগুলি কিন্তু আমরা ভুলে যাই। আজ থেকে 20-22 বছর আগে এই এলাকায় সার্চ লাইট দিয়ে, হেলিকপ্টার দিয়ে অপারেশন হয়েছিল, কোনো একটি সংস্থা করেছিল। কিন্তু তখন কিন্তু এই জিনিসগুলি পাবলিক করে নাই। পাবলিক না করার ফলে আমরা বুঝিই নাই যে কি ঘটনা ঘটতেছে দেশের ভিতরে। তখনও কিন্তু বাইরের থেকে জঙ্গিরা এসে এখানে অবস্থান নিচ্ছে, চলে গেছে, এরকম বহু ঘটনা এখন শোনা যায়। তো আমার কথা হচ্ছে এই মাহফুজ বাবু, সরি শামীম মাহফুজ বেরোনোর পরে আবার সে ঢাকা শহরে ঘোরাফেরা করলো, তারপর চিটাগাং যে মনে হয় একটা স্কুল বা কিছু একটা দিল, তারপর সে রিক্রুট করা শুরু করে দিল, তারপর তাকে আবার গ্রেপ্তার করা হয়েছে, আটক করা হয়েছে। এর ভিতরে পাহাড়ে সে শুরুতে সে পাহাড়ে একটা এনজিওর সাথে কাজ করেছে। তো
এটা হচ্ছে একটা। আর একটা জিনিস হচ্ছে যে ফ্যামিলি কিভাবে, আপনি যে জিনিসটা প্রশ্ন করেছেন, যদি আবার প্রশ্নটা আমাকে রিপিট করেন ভালো হয়। মানে একজন কিশোর স্মার্টফোন ইউজ করছে, সে ঘন্টার পর ঘন্টা যে কিসের সময় দিচ্ছে, যে ওভারলুক করা ফ্যামিলির, এই বিষয়টা আমি একটা জিনিস হচ্ছে দেখেন, এটা শুধু জঙ্গির ব্যাপার না, এটা সবার ব্যাপার। সামগ্রিকভাবে আমাদের যে নর্মস ফর্ম ছিল সমাজে বা পরিবারের ভিতরে যে ইয়েগুলি ছিল, সেই জায়গা তো একটা ব্যাপক ধস নামছে। আমাদের সন্তানরা কি করছে আমরা খোঁজ রাখি না। আমার সন্তান একটা গাড়ি কিনে দিতে বললেই আমরা গাড়ি কিনে দিচ্ছি। আমার সন্তান বাইরের সময় ক্ষেপণ করতে চাইলে আমরা ব্যবস্থা করে দিচ্ছি। এক ধরনের সমাজের নৈতিকতার জায়গায় তো দুর্বলতা আছে, সেই জায়গা থেকে পারিবারিক দুর্বলতা, এবং এইটা একটা জায়গা, বিশেষ জায়গা যে এইটা সুযোগটা নিতে পারে। দ্বিতীয় যে বিষয়টা, যে এই যে জঙ্গিরা যখন প্রাথমিকভাবে রিক্রুট হচ্ছে, তখন তাদের একটা পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটাকে অপরাধ হিসাবে অনেকে ভাবতে পারে না। যেমন সে নামাজ পড়তেছে হঠাৎ করে, যেমন সে সমাজের এমন কোনো কাজ করছে না যেটা, এখন ধরেন গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, এরকম না তো, সে নিজেকে একভাবে তৈরি করছে যেটা সহজে একটা পরিবার নেগেটিভলি নিতে পারে না। এই জায়গাটা কিন্তু একটা বড় ব্যাপার। ধন্যবাদ নূর ভাই। আসাদ ভাই, 19 মাস হয়ে গেল দুজন জঙ্গি পালিয়ে গেছে, এখনো আপনারা অ্যারেস্ট করতে পারেননি, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তারা এই যে শামীম মাহফুজ যেমন জেলখানায় বসে এই যে নতুন দল গঠন, এই বিষয়ে আলোচনা, এটাও সামনে আসছে। আর একটা বড় বিষয় হচ্ছে গিয়ে জামিনে বের হওয়ার পর বেশ কয়েকজন জঙ্গি ফেরারি, ইন্টেলিজেন্স তো আপনাদের কাছে বেশ তথ্য থাকার কথা। এই জায়গাটা আপনি কিভাবে নেবেন আসলে, মানে কিভাবে দেখবেন আপনার এই সক্ষমতার জায়গায়? প্রথম কোশ্চেন কি ছিল আপনার? আমার পালায় গেল, হ্যাঁ 19 পালায় মাস, গেল। হ্যাঁ। আসলে এটা অবশ্যই এখন আমাদের, কালকেও আমি বলেছি যে এটা আমাদের টপ প্রায়োরিটি, বাট তারপরেও আমি এটা কোনো সময়ের মাপকাঠিতে বিচার করতে চাই না যে 19 মাসে আমি পারলাম না। এটা একটা জটিল প্রক্রিয়া। নূর ভাই এটা নিয়ে দীর্ঘদিন কাজ করেছে। 8-10 জন সাধারণ বা অন্য কোনো ক্রিমিনাল অ্যারেস্ট আর জঙ্গিদের অ্যারেস্ট, এটা অনেক অনেক জটিল একটা বিষয়। বাট আমরা এটা নিয়ে কাজ করতেছি। আমি বিভিন্ন সময় বলেছি যে আমরা কনফিডেন্ট যে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারবো। আমরা ইতিমধ্যেই তাদের অবস্থান শনাক্ত করে একদম অবস্থান নিশ্চিত হয়েই ওই আস্তানায় অভিযান চালিয়েছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য তারা তার আগে আস্তানাটা পরিবর্তন করেছে, এবং আমরা আশাবাদী। আমি একটা রেফারেন্স হিসেবে দিতে চাই, যেমন আমরা যদি বলি জঙ্গিবাদ, বৈশ্বিক সন্ত্রাসবাদে যারা নেতৃত্ব দেয়, আমেরিকার কথা যদি আমরা বলি, টুইন টাওয়ারে হামলার ঘটনা ঘটেছিল 2001 সালে, এবং সেই হামলার মূল মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেনকে তারা শনাক্ত করতে পেরেছে 2012 সালে। সুতরাং এটা আমরা কিন্তু সময়ের মাপকাঠিতে বিচার করতে চাই না, বাট তারা জেলখানায় আমাদের আদালত পাড়া থেকে ছিনিয়ে নিয়ে গেছে, এবং তাদের ধরাটাই এখন আমাদের জন্য সবচেয়ে বড় মানে চ্যালেঞ্জ, এবং আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, অগ্রাধিকার দিয়ে আমরা সেই অভিযান পরিচালনা করতেছি, এবং আমরা আশাবাদী তাদেরকে আমরা একদম শেষ দিকে তো। আর জামিনে বের হওয়ার পর যে ফেরারি হওয়া, এটা বলতে পারি যে এটা আমাদের জন্য এখন একটা বড় মাথা ব্যথার কারণ। আপনার এই জামিনের সংখ্যা অনেক বেশি। আমি আবার সেই আমার আগের প্রসঙ্গে চলে আসি যে জঙ্গিদের শনাক্ত এবং গ্রেপ্তার, আপনি 8-10 জন সাধারণ মানুষ, এই কয়েকদিন আগে আপনি যেখানে দেখবেন যে নেত্রকোনা যে একটা আস্তানা আবিষ্কার হয়েছে, তারা ওখানে একজন সাধারণ ব্যবসায়ী মাছের চাষ করতেছে, লিজ নিয়ে জমি জমা মাছের ঘের করতেছে, আর আশেপাশের মানুষের কাছে তারা এক ভালো মানুষ হিসেবে পরিচিত। ভাই যেটা বলেছে, তারা নিয়মিত ধর্মকর্ম করে, কিন্তু এর আড়ালে তারা ছিল ভয়ঙ্কর জঙ্গি। এবং ওই আস্তানায় এর আগে যারা এসছে, বা ওই আস্তানার যিনি মূল মালিক ছিলেন, সেও ওই একজনের মাধ্যমে তার ফার্মেও তারা কয়েকজনকে রিক্রুট করছে, এবং সেই ভদ্রলোক একজন শিক্ষিত ব্যক্তি, সে একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তাই সেও আইডেন্টিফাই করতে পারে নাই। তার সাথে 24 ঘন্টা থেকে সে কাজ করতো, তার ফার্ম দেখাশোনা করতো।
সেও আইডেন্টিফাই করতে পারে নাই যে তার এই কর্মচারীরা ভয়ঙ্কর একজন জঙ্গি। তো এটা জঙ্গিদের শনাক্ত করা, তাদেরকে গ্রেপ্তার করা আসলে অনেক বড় কঠিন কাজ। এবং তারা জামিনে বের হয়ে, অবশ্যই আমি যেটা বলেছি যে এটা একটা আদর্শের বিষয়, যারা এই আদর্শটা একদম সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে সে কখনোই স্বাভাবিক জীবনে ফিরে আসবে না, এবং সে জামিনে বের হয়ে অবশ্যই তার পুরাতন সহযোগীদের খুঁজে বের করবে, অবশ্যই সে তার পুরানো আইডিওলজিতে ফিরে যাবে, এবং এটা মনিটরিং করা আসলেই একটা কঠিন বিষয়, এবং এটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ আমরা মনে করি। ধন্যবাদ। যদিও জামিন বিষয়ে তার রাইট এবং এ বিষয়ে আমাদের কথা বলা নাই, কিন্তু জামিনে যারা বের হয়ে আসতেছে বা বের হয়ে আসে তাদেরকে সার্ভিলেন্স করাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। আমি একদম সেই দিকে নূর ভাই, এখানে আমরা যারা জঙ্গিবাদে জড়িত, এদেরকে আমরা সামনে দেখি, অনেককে দেখি আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তারা অ্যারেস্ট করে, কিন্তু ফান্ডিং যারা করছে, এই যে টাকার উৎস, এদেরকে কিন্তু আমরা ওইভাবে আসলে মানে আসতে দেখি না কিংবা নিয়ে আসতে দেখি না। এই জায়গাটা আসলে একটা জায়গা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা অনেক সময় ফান্ডকে সামনে নিয়ে আসতে চাই, গুরুত্ব দিতে চাই, কিন্তু এই ধরনের যে সংগঠনগুলো, এদের কিন্তু খুব বেশি ফান্ডের প্রয়োজন হয় না, এবং সেই ফান্ডটা কিন্তু আভ্যন্তরীণভাবেই জোগাড় করা সম্ভব। যদি আপনারা একটু লেখালেখিটা খেয়াল করে থাকেন যে এই হলি আর্টিজানের ঘটনায় কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, সেটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে মাত্রার ঘটনা সেই তুলনায় অনেক কম। তো এইখানে দেখেন, এখন পর্যন্ত যেটুকু বোঝা যাচ্ছে যে এমন কোনো সূত্র আমরা চিহ্নিত করতে পেরেছে বলে জানি না যে সূত্র থেকে বাইরে থেকে প্রচুর ফান্ড এসছে। হয়তো কোনো ব্যক্তি বিশেষ কিছু টাকা পয়সা পাঠিয়েছে, এরকম কিছু। হ্যাঁ, মানে কিছু ব্যক্তি যাদের সাথে সম্পর্কটা ভালো ছিল, মানে এটা কি আদর্শিক কারণেই, মানে সেটা কিন্তু কোনো অর্গানাইজড ফোর্সের কাছ থেকে আসেনি আমি যতদূর জানি এখন পর্যন্ত, মানে জানতে পেরেছি। এটা আরো ভালো বলতে পারবেন ইয়ে ভাই। আর একটা হচ্ছে যে আভ্যন্তরীণ তাদের কিন্তু শেষ দিকে আমি বলে নেই, এই জঙ্গি তৎপরতার শুরুতে যে ধর্মীয় একটা ব্যাপার ছিল, সেখানে কিন্তু একটা বিষয় আছে, 10টি না 12টি সাবজেক্টে তারা টাকা সামাজিকভাবে তুলতে পারে, ব্যয় করতে পারে। এটা আলোচনার সময় থাকলে আমি বলতে পারতাম। ধন্যবাদ। সময় কম, আমরা পরবর্তী আবারও আলোচনা করবো এই বিষয়ে। আপনার দুজনকে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।